এখন রেকর্ড হচ্ছে, তাই না? জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, সবাই মিউট করে দেন, আমরা শুরু করি। মানসিক দক্ষতার জন্য অ্যাকচুয়ালি কোনো বই দরকার নেই। আমি যে ক্লাসগুলো করাবো, আমরা 6টি ক্লাস নিব মানসিক দক্ষতা। এর মধ্যে 8-9টি টাইপ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এর মধ্যে থেকে মোটামুটি কমন পড়ে যাবে, খুব কঠিন কোনো মানসিক দক্ষতা আসে না। আর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একমাত্র মানসিক দক্ষতাতেই বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 35 থেকে 40তম প্রিলিমিনারি এবং রিটেন কোশ্চেন সলভ করলে দেখবেন আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এই জন্য মানসিক দক্ষতা নিয়ে টেন্স হওয়ার কিছু নেই। কিন্তু মানসিক দক্ষতা যদি আপনি কমন সেন্স থেকে 10-এর মধ্যে 15-এর মধ্যে 10 এমনি পেয়ে থাকেন, 5টি নাম্বার ছাড়ার কোনো যুক্তি নেই, কারণ সে আরেকটু চিন্তা করলেই, একটু প্র্যাকটিস করলেই আপনি 5টি নাম্বার পাবেন। তো যেখানে বাংলার জন্য কিংবা আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য 5টি নাম্বার পাওয়ার জন্য আপনাকে 50 দিন স্টাডি করতে হবে, সেখানে মানসিক দক্ষতা 5টি নাম্বার জন্য আপনাকে মাত্র 5 ঘন্টা বাড়তি স্টাডি করলেই বা 10-15 ঘন্টা বাড়তি স্টাডি করলেই যথেষ্ট, সিস্টেমেটিক ওয়েতে। এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মিউট করেন, সবাই মিউট করেন এখনো। আমি মিউট করে দিচ্ছি আপাতত সবাইকে। আজকে কি নতুন কেউ জয়েন করেছেন? থাকলে একটু সাড়া দেন। নতুন কেউ জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ফয়সাল, আমি আজকে নতুন জয়েন করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর বায়োজিৎ, বায়োজিৎ লিংকে ক্লিক করেন। বায়োজিৎ আসে নাই। বায়োজিৎ উপরে লিংকে ক্লিক করেন। জুম ইনস্টল করার পর উপরে লিংকে ক্লিক করেন, তাহলে ক্লাস স্টার্ট হবে। আগে গুগল প্লে স্টোর থেকে জুম সফটওয়্যার, জুম ক্লাউড মিটিং অ্যাপস ইনস্টল করেন, পরে উপরে যে লিংকটা দিয়েছি সেই লিংকে ক্লিক করেন। এক নম্বর লিখুন হচ্ছে ধারা। ধারা আবার দুইটা টাইপ থাকতে পারে, হচ্ছে ক, সংখ্যাগত ধারা, ইংলিশে বলা হয় নিউমেরিক্যাল সিরিজ। আছে বর্ণানুক্রমিক ধারা। ইংলিশে বলা হয় অ্যালফাবেটিক। ধারা ইংরেজি হচ্ছে সিরিজ। আপনারা কি খাতাগুলো নিয়ে বসেছেন সবাই? জি স্যার। ধারার পরে আছে 2 নাম্বার কোডিং আর ডিকোডিং। এটা হচ্ছে একটা টাইপ। ধারাটা কেমন? সাপোজ আপনাকে বলা হলো লিখবেন না 1, পরের সংখ্যাটা হচ্ছে 3, পরের সংখ্যাটা 6, পরের সংখ্যাটা কত হোয়াট। এই ধারাটা আপনাকে পূরণ করতে বলেছে। যেই লজিকে সংখ্যাগুলো এগিয়েছে, একই লজিকে যদি আরেকটু আগায় তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, এটা হচ্ছে ধারা। এটা দুই রকম হতে পারে, অনেক সময় 1 2 3 6 দিয়ে হতে পারে, এটাকে নিউমেরিক্যাল বলা হয় সংখ্যাগত। আবার বর্ণানুক্রমিক হয়, যেমন এ তারপর সি তারপর এফ পরেরটা কি, অথবা বাংলা বর্ণ দিয়ে হতে পারে ক তারপর গ তারপর চ তারপরেরটা কি, এরকম হতে পারে।
এগুলোকে বলা হয় অ্যালফাবেটিক সিরিজ। আচ্ছা, তো আমরা কোডিং ডিকোডিং সম্পর্কে বলি। কোডিং ডিকোডিংটা কেমন? এটা হচ্ছে ধরেন বলা হলো যে যদি এ বি সি ডি ই, মিউট করেন, যারা পরে জয়েন করেছেন মিউট করেন, সমান সমান উম চ ছ জ ড হয়, তবে বিএটি ব্যাট মানে বাদুড়, বাদুড়টা বাংলায় কি হবে? এখন এই যে এখান থেকে আপনাকে কোড করতে হবে, ডিকোড করতে হবে। ডিকোড করে আপনি উদ্ধার করবেন যে এর মান কত। দেখেন এর মান হচ্ছে প্রথমটা মানে উম, তাহলে এখানে মাঝখানে থাকবে কি উম, এটা উম। আবার এখানে বি এর মান কত আছে? 2 নাম্বারটা, এখানে 2 নাম্বার 1 2, এখানে 2 নাম্বার মানে চ, তাহলে লিখবো আগে চ। আবার টি এর মানটা এখানে নাই, খুঁজে বের করতে হবে কিভাবে? এই সিরিয়ালটা যে হারিয়ে গিয়েছে, এই একই হারে আগালে টি পর্যন্ত যেতে কত পর্যন্ত আমাকে আঙ্গুলে গুনতে হবে, সেই বর্ণটা হবে এখানে। ধরেন চন্দ্রবিন্দু, আমি এখানে বসাবো। এটাকে হচ্ছে আমি ডিকোড করলাম, ডিকোড করে আমি অর্থ উদ্ধার করলাম। উদ্ধার করে এই শব্দটার জন্য আমি নতুন করে আবার কোডিং করলাম। এটাকে প্রথমে আমি ডিকোডিং করেছি, এই যে এবিসিডি থেকে এ এবং বি এর টি এর মানটা বের করেছি, এটাকে বলা হচ্ছে ডিকোডিং। আর এখানে যে মানগুলো আমি বসাচ্ছি সেটাকে বলা হয় কোডিং। এটা হচ্ছে একটা টাইপ, দুইটা টাইপ গুলো। থার্ড টাইপ কেমন হতে পারে? থার্ড টাইপ হতে পারে সংখ্যাগত যৌক্তিক বিচার। বিচার এটাকে বলা হয় নিউমেরিক্যাল রিজনিং। এটা কেমন? ধরেন আপনাকে একটা শেপ দেওয়া হলো, এই ত্রিভুজ। এটা সাপোজ 1 2 3 বলা হলো, এখানে 4 এখানে 5, এখানে কত হবে? অথবা একটা স্টার দিয়ে দেওয়া হলো আপনাকে, বলা হলো এখানে 1 এখানে 2 এখানে 4 এখানে 7, এখানে কত হবে? বিভিন্ন ধরনের শেপের মধ্যে সংখ্যা, অথবা একটা ঘর দিয়ে দেওয়া হলো এরকম, সবগুলো ফিল আপ করে দেওয়া হলো, মাঝখানে ঘরটা হট চিহ্ন দিয়ে রাখলো, বললো এই মাঝখানে করে কত হবে? অথবা যে কোনো এই ঘরটাতে সাপোজ একটা হট চিহ্ন দিয়ে রাখলো। এগুলোকে বলা হয় নিউমেরিক্যাল রিজনিং, মানে সংখ্যাগত যৌক্তিক বিচার। এগুলো থেকে প্রচুর আসে। 4 নাম্বার হচ্ছে অ্যানালজি। অ্যানালজি অর অড। স্যার ঝাপসা আসে, বোঝা যায় না লেখা। সবার জন্য কি ঝাপসা আসছে? না স্যার, ক্লিয়ার ক্লিয়ার আছে, ভাই, নেট প্রবলেম। ক্লিয়ার আছে। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে নেটে একটু প্রবলেম আছে। বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে স্যার। হতে পারে স্যার। এখন অ্যানালজি আর অড এটা কেমন? অ্যানালজিটা মানে হচ্ছে তুলনামূলক বিবেচনা করতে হবে, মিল খুঁজে বের করতে হবে। এটা জিওমেট্রিক্যাল হতে পারে অ্যানালজি, আবার ভার্বালও হতে পারে। ভার্বাল কোনটা? ভার্বাল হচ্ছে মৌখিক বা শব্দগত। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে ইফ আর্মি ইজ টু রাইফেল দেন টিচার ইজ টু হোয়াট, মানে আর্মির সঙ্গে রাইফেলের যে সম্পর্ক, শিক্ষকের সাথে কার সেই সম্পর্ক? শিক্ষকের অস্ত্র কি? কলম, তাহলে আপনি বলবেন পেন বা মার্কার, এরকম কিছু। অথবা যদি বলা হয় প্লেয়ার ইজ টু হোয়াট, ক্রিকেটার ইজ টু হোয়াট, তাহলে ক্রিকেটার কি দিয়ে অস্ত্র? ক্রিকেটারের অস্ত্র হচ্ছে কি? ব্যাট। এইগুলো হচ্ছে অ্যানালজি, এইগুলো হচ্ছে ভার্বাল অ্যানালজি। আবার যদি মনে করেন জিওমেট্রিক্যাল অ্যানালজি আছে এরকম, কারণ বলা হলো প্রথম চিহ্নটা এরকম, পরের চিহ্নটা এইরকম, পরের চিহ্নটা এইরকম, পরের চিহ্নটা কেমন হবে? প্রথমে উপরে, তারপর বামে, তারপর নিচে, মানে কি আপনি দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তারপরে লাস্টটা কি হবে? উপরের দিকে হবে, সরি ডানের দিকে হবে, তারপর একটা উপরের দিকে হবে, তারপর আবার বামের দিকে হবে, এভাবে রিপিটেশন হবে। এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যানালজি। আবার অড কেমন? একাধিক জিনিসের মধ্যে ব্যতিক্রমটা খুঁজে বের করতে পারবে। ধরেন আপনাকে বলা হলো
যে বাল্ব, ইলেকট্রিসিটি, হিটার, ফ্যান। এখানে ব্যতিক্রম কোনটা? বাল্ব, ফ্যান, হিটার, এই তিনটা হচ্ছে কি যন্ত্রের নাম, আর ইলেকট্রিসিটি কিসের নাম? শক্তির নাম। তার মানে কি এখানে ইলেকট্রিসিটিটা ব্যতিক্রম, ডিফারেন্ট। এটা আইকিউ দিয়ে মনে হবে সবগুলো শুনে যে সবগুলোতে একই, সবগুলোতে ইলেকট্রিক যন্ত্রের নাম না। ইলেকট্রিসিটি তো কোনো যন্ত্রের নাম না, ইলেকট্রিসিটি হচ্ছে কি শক্তির নাম, মানে উপকরণের নাম। এভাবে ব্যতিক্রমটা খুঁজে বের করতে। তারপর 5 নাম্বারটা কি হতে পারে? সম্পর্ক নির্ণয়। সম্পর্কটা কেমন? সম্পর্ক বা রিলেশন। যদি বলে যে আমার মেয়ের নাতি আবুলের নাতির বাবা, তাহলে আবুল আমার কি লাগে? এটা একটা সম্পর্ক হতে পারে, এরকম অনেকগুলো সম্পর্ক হতে পারে। অথবা বলে যে রোমোর চেয়ে ঝুমু শক্তিশালী, ঝুমুর চেয়ে মোমো শক্তিশালী, কিন্তু মোমোর চেয়ে ঝুমু শক্তিশালী নয়। এই সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে বা সবচেয়ে দুর্বল কে? এভাবে বলতেই পারে। বলতে পারে আমার ডানে মোমো বসলো, মোমোর ডানে সুমু বসলো, সুমু আর মোমোর মাঝখানে রুমু বসলো, রুমুর 2 ঘর বামে টুমু বসলো, সবচেয়ে ডানে কে বসেছে বা সবচেয়ে বামে কে বসেছে? এগুলো হচ্ছে এক ধরনের রিলেশন। আচ্ছা, তারপর 6 নম্বর হতে পারে রিলেটিভ, মানে আপেক্ষিক। রিলেটিভ, রিলেটিভ ডিস্টেন্স, স্পিড, অ্যাঙ্গেল, ডিরেকশন। আপেক্ষিক দূরত্ব, আপেক্ষিক গতি, আপেক্ষিক কোণ নির্ণয় করা। সাপোজ বললো যে একটা নৌকা যাচ্ছে এত দিকে এত এত কোণে, আর একটা নৌকা যাচ্ছে অমুক দিকে এত স্পিডে। দুজনের একটা নির্দিষ্ট সময় পর দুজনের মধ্যবর্তী দূরত্ব কত? অথবা বলা হলো একটা নৌকা প্রথমে 5 মিটার গিয়ে পরে উত্তর দিকে 2 মিটার গেল, আগের অবস্থানের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বা আগের অবস্থান থেকে তার বর্তমান দূরত্ব কত? এই ধরনের কিছু অঙ্ক আসতে পারে। এরকম একটা প্রথমে বললো উত্তর দিকে গেল, তারপর দক্ষিণ দিকে গেল, পশ্চিম দিকে গেল, তারপর পূর্ব দিকে আবার 2 মিটার গেল, তাহলে এই আদি অবস্থান থেকে তার এই দূরত্বটার মান কত? এরকম প্রশ্ন আসতে পারে। তারপর আসতে পারে মিরর, ফ্লিপ, ইনভার্স। আপনারা কি লিখতেছেন? মিরর, জি ফ্লিপ, জি স্যার, ইনভার্স, লিখতেছি। ইমেজিং। কতজন পার্টিসিপেন্ট? স্যার মিররের পর এটা কি বললেন স্যার? মিরর, ফ্লিপ, FLIP, ফ্লিপ, ইনভার্স, ইমেজিং। মিরর ইমেজিং মানে কি? একদম পুরো জিনিসটাকে আয়নায় দেখলে যা দেখা যাবে একদম উল্টে যাবে। ফ্লিপ ইমেজিং কোনটা? মনে করেন যে অনেকটা মিরর ইমেজিং এর মতোই, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হবে না। যেমন ধরেন এখানে 2টা হাত দেখতেছেন আপনারা, এই পাশে গিয়ে একদম উল্টে যাবে, এটাকে বলা হয় মিরর ইমেজিং। কিন্তু ফ্লিপ ইমেজিং এ হাত 2টা চেঞ্জ হবে না, জাস্ট ডানেরটা বামে যাবে, বামেরটা ডানে যাবে। আর ইনভার্স ইমেজিং কোনটা? হাত উল্টে যাবে, মানে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। প্রথমে সাপোজ এটা হচ্ছে এরকম দেখছেন, পরে এটাকে আপনারা এরকম দেখবেন, এটা হচ্ছে ফ্লিপ, সরি এটা হচ্ছে ইনভার্স। এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। তারপর আরেকটা টাইপ হচ্ছে স্যার স্পিডের পরে কি লিখেছেন? অ্যাঙ্গেল, ANGLE, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল বানানটা কি হলো নাকি? একটু অ্যাঞ্জেল হয়ে গেছে। অ্যাঙ্গেল বানানটা সম্ভবত ANGEL, তাই না? কোন ইংরেজি? স্যার ANGLE। ঠিক আছে স্যার 6 নম্বরের লাইনটা একটু বলবেন স্যার, আমার নেটের সমস্যা, আমি দেখতে পাচ্ছি না। রিলেটিভ ডিসটেন্স অবলিক স্পিড অবলিক অ্যাঙ্গেল। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে না? অ্যাঙ্গেল বানান ঠিক আছে। স্যার 7 নম্বরের লাস্ট ওটা কি বললেন স্যার? 7 নম্বরে সেটা মার্জিং না কি ছিল যেন? মিরর অবলিক ফ্লিপ, FLIP, ফ্লিপ অবলিক ইনভার্স, INVERSE, ইনভার্স। স্যার ফ্লিপ যেন কোনটা বলছিলেন স্যার, এটা আরেকবার একটু। ফ্লিপ হচ্ছে ডানের জিনিসটা বামে চলে যাবে, বামের জিনিসটা ডানে চলে যাবে। দেখাবো আপনাকে, যখন করাবো তখন দেখাবো। স্যার ইনভার্সের পরে ইমেজিং না কি লিখেছিলেন একটা আরো? হ্যাঁ ইমেজিং, লাস্ট একটা ইমেজিং।
8 নাম্বারটা হতে পারে লেখেন ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার অবলিক ডে মানে বার, ক্যালেন্ডার সম্পর্কিত বা বার সম্পর্কিত। 2021 সালের 1 জানুয়ারি ছিল বুধবার, 1 মার্চ কি বার ছিল? হ্যাঁ, ক্যালেন্ডার অবলিক ডে সাথে লিখে রাখেন অবলিক লিপ ইয়ার, লিপ ইয়ার, LEAP লিপ, YEAR লিপ ইয়ার, ক্যালেন্ডার ডে লিপ ইয়ার। এটা হচ্ছে 8 নাম্বার টাইপ। 9 নাম্বার টাইপ হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, লেখেন অ্যাঙ্গেল বিটুইন পয়েন্টার্স অফ ক্লক, POINTERS, পয়েন্টার্স মানে পয়েন্টার মানে হচ্ছে কাঁটা, সূচক আর কি, পয়েন্টার পয়েন্ট করে যান, নির্দেশ করে যান, মানে ঘড়ির কাঁটা। অ্যাঙ্গেল বিটুইন পয়েন্টার্স অফ ক্লক, মানে সময় দেওয়া থাকবে, বলা হবে যে 8:40 বাজে, 8:40-এ ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে এটা বের করে। 9 টাইপ দিল। আরো কি টাইপ থাকতে পারে? 10 নম্বর টাইপ কি থাকতে পারে? আরেকটা আছে বানান শব্দার্থ, এটা আমি করাবো না, বাতিল, কেটে দিলাম। এটা আপনার বাংলায় করবেন, বানান এবং শব্দার্থ। আরেকটা ইম্পর্টেন্ট বাকি রয়ে গেছে, এই বানানটা কেন্দ্র পরে দিয়ে দিই, তাই না? বানানটা আপনারা লিখে কেটে দেন, এক্সট্রা রাখেন। 10 নম্বরে আমরা কি মেকানিক্যাল রিজনিং, মেকানিক্যাল যান্ত্রিক দক্ষতা নির্ণয়। মেকানিক্যাল রিজনিং এটা কেমন? মানে বিভিন্ন যন্ত্র দেওয়া থাকবে, যেমন একটা ছোট গিয়ার দেওয়া থাকলো আর একটা বড় গিয়ার দেওয়া থাকলো, বলা আছে যে যদি বড় গিয়ারটা 5 বার ঘুরে তাহলে ছোট গিয়ারটা কতবার ঘুরবে। অথবা বলা হলো যে একটা লাঠি দেওয়া আছে, লাঠির 3 ভাগের 1 ভাগ দৈর্ঘ্য, এখানে একটা পয়েন্টার পালক্রম দেওয়া আছে, এখানে যদি 5 কেজি ওজনের একটা বিড়াল বসে তাহলে এটাকে সাম্য অবস্থায় দণ্ডায়মান থাকতে হলে এই মাথায় কত কেজি ওজনের একটা বিড়াল বসতে। এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার, অথবা একটা হাতুড়ি দিয়ে বললো, যেটা মোটা হাতুড়ি দিয়ে বললো যে এটাতে মারলে যদি, এই একজন ছেলে মারলে যদি 1 ইঞ্চি ঢোকে হাতুড়িটা, প্যারেকটা, তাহলে এই হাতুড়িটা দিয়ে মারলে কত ইঞ্চি ঢুকবে। এইরকম হচ্ছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল রিজনিং। বা যান্ত্রিক দক্ষতা। এর বাইরে আর তেমন কিছু নেই। এই টাইপগুলোই আমরা প্র্যাকটিস করব। তো আমরা শুরু করি, ধারা দিয়ে শুরু করি, কেমন? ধারা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা, তাই না? লেখেন অনেকগুলো ধারা প্র্যাকটিস ধারা। টাইপ 1, টাইপ 1 দেখেন সিরিজ, লেখেন 1 নম্বর ধারাটা লেখেন 1 3 7 ওয়াট। ওয়াট চিহ্নের মধ্যে কি হবে বলেন তো? 9 হবে 9 হবে স্যার। 9 স্যার। আমরা বুঝে ফেলেছি, কিভাবে বুঝেছি? যে আমরা দেখতে পাচ্ছি যে বেজোড় সংখ্যার ধারাটাকে এখানে বলা হয়েছে, তো 7 এর পর বেজোড় সংখ্যা হচ্ছে 9, আমরা ইজিলি বুঝে গেছি। তাহলে এটা লিখে রাখেন 9। 2 নম্বর একটা ধারা কি আমরা 1 3 6 10 ওয়াট। এখানে কি হবে? 15 স্যার, 2 করে বেরোচ্ছে। বলেন তো
হ্যাঁ বলেন। 15 স্যার। হ্যাঁ ব্যাখ্যা করেন, যিনি প্রথম বলেছেন 15 ব্যাখ্যা করেন তো কেন 15? 2 করে বাড়তেছে, তারপর 3 করে বাড়তেছে, তারপর 4 করে বাড়তেছে, তারপর 5 করে বাড়বে। অর্থাৎ আমার যে বাড়ার হারটা, এই বাড়ার হারটা 1 করে বাড়ছে, তাই না? জি স্যার 15 এর পরেরটা কি হবে? কি হবে? স্যার 21 হবে 21 হ্যাঁ, বোঝেন নাই কে বলেন, একজন বলেন যে আমি এটা বুঝতে পারি নাই। স্যার আমি বুঝি নাই। আচ্ছা, এই 1 এর থেকে 3 কত বেড়েছে? 2 2 2 এর থেকে 3 কত বেড়েছে? 3 3 6 এর থেকে 10 কত বেড়েছে? 4 4 10 এর পরে কত বাড়া উচিত? তাহলে স্যার 5 তাহলে 10 এর থেকে 5 বাড়লে কত হয়? 15 15 এখন বুঝতে পেরেছেন? জি স্যার এখন বুঝতে পারছি। 3 নাম্বার ধারাটা লেখেন। 1 2 1 2 3 5 8 13 what এখানে কত হবে? স্যার 19 স্যার 19 কিভাবে 19 হয়েছে? স্যার যোগ করে, লাস্টের দুইটা যোগ করে। স্যার 21 আসবে হবে স্যার 21 স্যার ওই স্যার লাস্টে এটা কি লিখছেন স্যার 21 13 21 হবে 21 হবে 21 স্যার 21 কেন ব্র্যাকেটে লিখে রাখেন ক্লু, যারা না বুঝবেন লিখে রাখেন ক্লু। ক্লু হচ্ছে কি আগের দুটির যোগফল, আগের দুটির যোগফল। এই সিরিজটা একটা নাম আছে, হ্যাঁ আগের দুইটা মিলে পরে একটা হয়, সেটা কিন্তু ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি FIBONACI ফিবোনাকি সিরিজ, তাই না? জি স্যার ফিবোনাকি নামে একজন বিজ্ঞানী এই সিরিজটা আবিষ্কার করেছেন। স্যার আরেকবার আগের দুইটা যোগ করে পরেরটা হবে। এনে 1 আর 1 যোগ করে 2 হয়েছে, 1 আর 2 যোগ করে 3 হয়েছে, 8 আর 5 যোগ করে 13 হয়েছে, 13 আর 8 যোগ করে 21 হবে পরেরটা। কি বুঝেন নাই? স্যার নিচের লাইনে যে লাইনটা দেখছেন আমি তো দেখতে পাচ্ছি না স্যার, এই জন্য বানানটা বলবেন। নিচের লাইনটা হচ্ছে FIBONACCI ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, 4 নাম্বার সিরিজটা লেখেন। 1 2 3 6 11 20 বাট পরে কি হবে? স্যার 30 30 না 13 স্যার 13 এটা কত? আচ্ছা সরি স্যার এটা তো 20 কমবে, কমার তো সুযোগ নাই, এটা বাড়ছে। স্যার 34 হবে স্যার 34 কিভাবে? স্যার ওই যে 11 সাথে 20 যোগ করে পরে 4 যোগ হবে স্যার 4 যোগ হবে কেন? স্যার এই যে 1 আর 2 এরপর হচ্ছে 3, এখানে 1 বাড়ছে, আবার 3 এর পরে 6, 2 আর 3 5, 1 বাড়ছে 6, পরে 3 আর 6 হয়েছে 9, পরে 2 বাড়ছে 11 35 37 হবে 37 1 আর 2 3 পরে কত বাড়ছে? স্যার 1 বাড়ছে হ্যাঁ না স্যার 1 শূন্য আর 2 বাড়ছে 3 পরে শূন্য 0 বাড়ছে বাড়ছে, 0 বাড়ছে, 2 আর 3 5 পরে 1 বাড়ছে 6 হইছে, 3 আর 6 9 পরে 2 বাড়ছে 11 হইছে, 6 আর 3 6 আর 11 17 পরে 3 বাড়ছে, 11 আর 20
21 সরি 31 পরে কত 4 বার 35। মানে 35 হবে। 35। আপনার একটা লজিক এটা সঠিক আছে, একটা লজিক এটা সঠিক আছে, কিন্তু এই সিরিজটা ভালো করে লক্ষ্য করে দেখেন আগের তিনটার যোগফল হচ্ছে পরের 1 2 আর 3 মিলে হচ্ছে 6, জি 2 আর 3 5, 5 আর 6 হচ্ছে 11, 3 আর 6 9, 9 আর 11 হচ্ছে 20, 4 আর 11 হচ্ছে কত? 17 স্যার। 17 আর 20 হবে 37। আচ্ছা আমি যদি পরের মানটা লিখে দিতাম, ধরেন এটা 37 লিখে দিলাম, এখন পরেরটা কত হবে? এখানে দেখেন 6 আর 11 17, 3 বেড়েছিল, 11 আর 20 31, এখানে কিন্তু 4 বাড়েনি, 6 বেড়েছে, তাই না? মানে তার মানে হচ্ছে কি যদি পরের এরকম দেওয়া থাকতো পরের হবে, স্যার। সংখ্যাটা, হ্যাঁ আনসারটা 37ই হবে, কারণ আগের তিনটার যোগফল পরের। এখন যদি পরীক্ষার হলে আনসার দুইটা থাকতো, 35 থাকতো, 37 থাকতো, আপনি যেটা বলেছেন 35, এটাও কিন্তু লজিক্যাল, ইলজিক্যাল না। আনসারে সাপোজ 37 নাই, 35 আছে, 36 আছে, অন্য দুইটা সংখ্যা আছে, তাহলে আপনি নিঃসন্দেহে 35 দাগিয়ে আসতে পারেন। কিন্তু আনসারে যদি 35 এবং 37 দুটোই থাকে, তাহলে আপনি 37টা লাগাবেন, কারণ 37টা হওয়ার সম্ভাবনা 90%, আর ওইটা হওয়ার সম্ভাবনা 10%। এখানে ক্লু লিখে রাখেন, এই হোয়াট চিহ্ন দরকার নেই, আনসার হচ্ছে 37, এটি আনসার। ক্লু লিখে রাখেন আগের তিনটির যোগফল, আগের তিনটির যোগফল। আচ্ছা, আমরা আরো কিছু ধারা শিখি। 1 11, স্যার এটা কি 5 নাম্বার নাকি? হ্যাঁ 5 নাম্বার। 1 11 3 9 5 what কি হবে? 7 স্যার। স্যার 7 হবে, স্যার। লিখলাম 7, পরে লিখলাম আবার 7, এখন লিখলাম what, এখন কি হবে? সাইলেন্ট করেন, কান বাজছে, সাইলেন্ট করতে। 5 5 হবে স্যার। 5 কিভাবে 5 হবে দেখেন, আমি বলে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি দুইটা ধারাকে জোড়া দেওয়া হয়েছে, এই যে এটা এইটা এইটা, এটা একটা ধারা, মানে কি 2 করে কমছে, তাই না? 11 পরে 9, 2 কমেছে, আবার 2 কমেছে, আবার 2 কমে, এটা হবে 5 আনসার। আর এটা হচ্ছে অন্য আরেকটা ধারা, 1 2 করে বেড়েছে, 3 5 7, পরে আরেকটা থাকলে হয়তো 9। অনেক সময় দুইটাও কিন্তু অপশনে দিয়ে দেয়, সাপোজ এখানে একটা কোশ্চেন মার্ক, পরে আরেকটা কোশ্চেন মার্ক, দুইটা কোশ্চেন মার্ক দিয়ে দিল, তাহলে কি হবে? একটা হবে, প্রথমটা হবে 5 এই ধারার জন্য, আর পরেরটা হবে এই ধারার জন্য হবে 9, আনসার হবে কি 5, 9। 9 এটাকে আপনি একটা ক্লু লিখে রাখেন, দুটি ধারা, দুটি ধারা। ছয় নাম্বারটা লিখেন, 1 4 9 14 25 what কি হবে? 36 36 জি হ্যাঁ, কত হয়েছে বলেন তো? ক্লু লিখেন, ক্লু ক্লু হচ্ছে n স্কয়ার। n মানে যেন কি? পরবর্তী সংখ্যা। না, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। সবাই লিখেন, মিউট করে লিখেন, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, বাংলায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্যার 9 এর পরে কি 14 নাকি? 14, হ্যাঁ, মানে পরে 14, পরে 25। 16 হবে না? ইয়ারফোনটা কার? সাউন্ড হচ্ছে, ইয়ারফোনটা মিউট করেন না কেন?
n হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয়? 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। শুধু ধনাত্মক গুলো, ঋণাত্মক গুলো ন্যাচারাল নাম্বার না। সেটা হচ্ছে আরেকটা সংখ্যা z, পূর্ণ সংখ্যা। স্যার সরি, 4 নাম্বারটা 16 হবে না স্যার? 4 নাম্বারটা 16 না? 14 হবে না 16 হবে। সরি, এটা 16 হবে, রাইট। জি স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। মানে 1 এর বর্গ, পরে 2 এর বর্গ, পরে 3 এর বর্গ, পরে 4 4 16, 4 এর বর্গ, পরে 5 5 25, 5 এর বর্গ, স্বাভাবিক 5 এর পরে 6 মানে 6 এর বর্গ। 6 এর বর্গ কত? 36। তাহলে লিখে রাখেন n স্কয়ার মানে হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যার বর্গের রাশি। 36 হবে आंसर। 7 নাম্বারটা করি আমরা। 1 স্কয়ার, সরি 1 8 27, পরেরটা হোয়াট কি হবে বলেন তো? স্যার কিউব। রাইট, n কিউব। 1 কিউবের মান 1, 2 কিউবের মান 8, 3 কিউবের মান 27, 4 কিউবের মান 64। এই 64 হচ্ছে আমার आंसर। তাহলে ক্লু লিখে রাখেন। ক্লুটা কি? n কিউব হচ্ছে আমার आंसर। 8 নাম্বারটা লিখি আমরা। 8 নাম্বার কি হবে? লেখেন 2 6 12 20 what? স্যার 30। 30 কিভাবে? স্যার ওই যে যোগ হচ্ছে স্যার সবগুলোর সাথে, মানে 2 এর সাথে যেমন হচ্ছে, না স্যার 2 এর সাথে যেমন সাথে 4, 4 যোগ তারপরেরটার হচ্ছে, সাথে 6, তারপরেরটার সাথে 8, তারপরেরটার সাথে 10। রাইট। ডিফারেন্স এখানে স্যার দুইটা উপায়, দেখেন দুইটা উপায় করা যায়। সবাই লিখে রাখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে বেড়েছে 2 এর থেকে 6, 4 বেড়েছে, 6 থেকে 12, 6 বেড়েছে, 12 থেকে 20, 8 বেড়েছে। এটা একটা ধারা, নতুন একটা ধারা। মানে একটা ধারার ভিতরে অ্যাকচুয়ালি আরেকটা ধারা লুকিয়ে আছে। তো এখানে দেখেন, এখানে আবার 12 আমরা কিন্তু 2 করে। 4 থেকে 6 2 বেড়েছে, 6 থেকে 8 2 বেড়েছে, 8 থেকে 10 2 বাড়বে। তার মানে 20 এর পরবর্তী সংখ্যাটা হবে 10 বাড়লে যা হয় তা। এটা হচ্ছে 30। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়েটা কি? এটাকে আমরা n স্কয়ার প্লাস n এরকম লিখতে পারি। দেখেন 1 স্কয়ার প্লাস 1 মানে 2, 2 স্কয়ার প্লাস 2 4 6, 3 স্কয়ার প্লাস 3 3 3 9 আর 3 12, 4 স্কয়ার প্লাস 4 4 4 16 আর 4 20, 5 স্কয়ার প্লাস 5 5 5 25 আর 5 30। পরেরটা হলো 6 স্কয়ার প্লাস 6 মানে 6 6 36 আর 6 42। এটা লিখে রাখতে পারেন এবং ব্র্যাকেটে লিখে রাখতে পারেন n স্কয়ার প্লাস n। এটা কথা। স্যার এটার থেকে তো ওটার ক্যালকুলেশন করা ইজি তুলনামূলক, তাই না? আমরা স্কয়ার করতে, রাইট, এভাবে করতে পারেন যেটা আপনার ইজি হয়। কারণ আপনার জন্য এটা ইজি, আমার জন্য এটা ইজি। চিনে রাখেন, মানে চেহারাটা দেখলে যেন পরীক্ষাটা বুঝে ফেলতে পারেন। কোন কোন ধারা আসবে যেগুলোকে এই ডিফারেন্সটা মিলাতে পারবেন না, বাধ্য হয়ে আপনাকে স্কয়ারের সূত্রে যেতে হবে। সেজন্য আপনাকে নিজেকে স্ট্রং বানানোর জন্য এই স্কয়ারের যে সূত্র থাকতে পারে এরকম, এটা জেনে রাখা ভালো না? এখনই দেখাচ্ছি, দেখেন একটা। নয় নম্বর ধারাটা লিখেন। 5 10 17 what? কি করবেন এখন? স্যার প্রত্যেকটা এক যোগ 26 হবে এক যোগ 1 স্কয়ার প্লাস স্যার 26 হবে স্যার। n স্কয়ার প্লাস 1
স্যার a স্কয়ার প্লাস 1 26 then 1 square plus 1 right হচ্ছে n square plus 1 1 square plus 1 মানে 2 2 square plus 1 মানে 5 3 square plus 1 4 square plus 1 5 square plus 1 এটা হচ্ছে একটা লজিক এখানে 3 বেড়েছে এখানে 5 বেড়েছে এখানে 7 বেড়েছে এখানে 9 বাড়বে এটাও কিন্তু লজিকে মিলে গেছে তাই না জি স্যার এটাও কিন্তু দুইটা লজিকে মিলে গেছে দেখেন এখানে প্রথমে বেড়েছে 3 পরে বেড়েছে 3 এর থেকে বিজোড় সংখ্যার ধারা 3 এর পরে কত 5 5 এর পরে কত বিজোড় সংখ্যার ধারা 3 5 7 7 বাড়ার পরে এখানে বাড়বে 9 এটা কোইন্সিডেন্টলি মিলে গেছে দেখেন তো পরেরটা মিলে কিনা 6 স্কয়ার প্লাস 1 11 11 তো না তার মানে মিলে যায় তার মানে এই ধারাটাও কোইন্সিডেন্টলি মিলে যায় তাহলে এটাকে আপনারা লিখতে পারেন আর এভাবে মনে রাখতে পারেন অথবা আকারে সূত্র আকারে মনে রাখতে পারেন সেটা হচ্ছে কি n n স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 1 মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে 1 যোগ করে দিবেন প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 1 এর বর্গ কত 1 তার সঙ্গে 1 যোগ করলে হয় 2 আবার স্বাভাবিক সংখ্যার বর্গ 1 এর পরে 2 2 এর বর্গ 4 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 2 এর পরে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3 3 এর বর্গ 3 3 9 9 এর সাথে 1 যোগ করলে 10 এভাবে মনে রাখতে পারেন এটা বুঝেন না এমন কেউ আছেন কেউ যদি না বুঝছেন আমাকে থামিয়ে প্রশ্ন করবেন বলবেন যে স্যার আমি এটা বুঝি না এটা আবার বললেন আমি কখনোই মাইন্ড করি না আচ্ছা 10 নম্বর ধারাটা আমরা শিখি এ সি এফ জে হোয়াট এটা কি হবে আর এল হবে ও হবে স্যার ও হবে ও আই হবে স্যার আই তো আগে চলে বলবেন আবার গেছে এটা তো জে আই তো আগে চলে গেছে মাঝখানে চলে গেছে